Hello everyone, welcome to my platform. A very good morning to all of you. Today is 22nd June 2025 এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা নিউজ পেপারের যে সমস্ত ইম্পর্টেন্ট এডিটোরিয়ালস এবং ডেইলি নিউজ আছে তার কমপ্লিট অ্যানালিসিস থাকবে। দিস আর দ্য সাম হেডলাইন্স যেগুলো থেকে আজকের ডিসকাশন থাকবে। উই ক্যান এবল টু লার্ন এ লট। নতুন অনেক কিছু জিনিস জানার আছে, সায়েন্স রিলেটেড অনেকগুলো ডিসকাশনস আছে বিকজ টুডে ইজ সানডে এবং সানডের দিনে আমরা জানি হিন্দু নিউজ পেপারে কিন্তু সায়েন্সের রিলেটেড অনেকগুলো আর্টিকেল পাবলিশড হয় অ্যান্ড ফ্রম দোজ আর্টিকেল আই হ্যাভ পিকড আপ সাম ইম্পর্টেন্ট আর্টিকেলস রিলেটেড উইথ দ্য কারেন্ট নিউজ অ্যান্ড রিলেটেড উইথ দ্য এক্সামিনেশন পার্সপেক্টিভ। সেই জায়গা থেকে আজকের অ্যানালিসিস হবে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমত, দিস ইজ দ্য ফ্রন্ট পেজ অফ দ্য হিন্দু নিউজ পেপার অ্যান্ড ফ্রন্ট পেজ ইজ অ্যাকচুয়ালি ফুল আপ অফ কি আমাদের যে কন্টিনিউয়াস নিউজগুলো আমাদের সার্কুলেট হচ্ছে এবং আপগ্রেড হচ্ছে সেই জায়গাটা নিয়ে নিউজ। প্রথমত, ইরান নিউক্লিয়ার ফ্যাসিলিটিকে হিট করেছে, ইসরায়েল কন্টিনিউস বম্বিং করছে এবং ইসরায়েলের এই বম্বিংয়ে ইরানের একটা নিউক্লিয়ার ফ্যাসিলিটি কিন্তু অ্যাফেক্টেড হয়েছে এবং সেখানে দেখো ইসরায়েলস টার্গেটেড অ্যাটাক হ্যাভ স্টাক অ্যান্ড ইরানিয়ান নিউক্লিয়ার রিসার্চ ফ্যাসিলিটি ইন ইস্পাহান বলে একটি জায়গা, সেই জায়গাতে কিন্তু সেই নিউক্লিয়ার ফ্যাসিলিটিটাকে কিন্তু আঘাত করা হয়েছে, টার্গেটেড মিসাইল অ্যাটাক করা হয়েছে। বাট টুডে উইথ দিস নোট আমরা যে জায়গাটা পড়বো, দেখো এখানে বলা হয়েছে IAEA confirms attack on 2 centrifuge production site of the Isfahan of Iran, rules out radiological consequences। এই জায়গা থেকে দাঁড়িয়ে ইসরায়েল লঞ্চ করেছে মিসাইলস অ্যাজ ইসরায়েলস মিলিটারি টোল্ড টু প্রিপেয়ার ফর এ প্রোলংড ক্যাম্পেন। নাও from this news, first of all we'll study what is IAEA, International Atomic Energy Agency। এখানে বলা হয়েছে কি এরা কিন্তু এন্টায়ার আমাদের গ্লোবে বিভিন্ন কান্ট্রি যে সমস্ত নিউক্লিয়ার ফ্যাসিলিটি আছে সেগুলোকে রেগুলেট করে। নেক্সট আমরা যে জায়গাটা দেখব সেটা হচ্ছে যে নিউক্লিয়ার মিসাইল বা নিউক্লিয়ার যে প্রোগ্রাম সেগুলোর মাধ্যমে আমাদের ইন্ডিয়ার কী কী নিউক্লিয়ার প্রোগ্রাম আছে দ্যাট উইল বি ডিসকাসড। নাও আমরা যদি দেখি IAEA কি, IAEA প্রথমত হচ্ছে ফুল ফর্ম ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। নাও এটা কিন্তু একটা ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন এবং যেটা কিন্তু প্রমোট করে পিসফুল ইউজ অফ দ্য নিউক্লিয়ার এনার্জি। নিউক্লিয়ার এনার্জি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল এনার্জি যেটার মাধ্যমে উই ক্যান জেনারেট পাওয়ার, বাট the safest and peaceful use is also needed. Otherwise nuclear energy is so disruptive, এখান থেকে যত মানে ঘটনা ঘটতে পারে সেটা কিন্তু হিউম্যান ম্যানকাইন্ডের এক্সিস্টেন্সের জন্য খুব একটা ভালো হবে না। দেয়ারফর IAEA অলসো ইনহিবিট করে যে নিউক্লিয়ার উইপেনকে মিলিটারি পারপাস একটা সার্টেন এক্সটেন্ট পর্যন্ত ইউজ করা যাবে। আফটার দ্যাট নিউক্লিয়ার উইপেনের কিন্তু অনেক রেডিওলজিক্যাল হ্যাজার্ডস আমাদের এনভায়রনমেন্টে হতে পারে, আমাদের হিউম্যান বডিতে হতে পারে এবং এন্টায়ার গ্লোবে হতে পারে। নাও 1957 উইথ দিস হোপ IAEA কে স্ট্যাবলিশ করা হয় এবং IAEA কিন্তু একটা ইউনাইটেড নেশনের আন্ডারে থাকা একটা অর্গানাইজেশন। এটা অ্যানুয়াল বেসিসে রিপোর্ট করে ইউনাইটেড নেশনের দুটো মেন অর্গানাইজেশন, ওয়ান ইজ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি অ্যান্ড আদার ইজ দ্য ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। IAEA এর হেডকোয়ার্টার কোথায় আছে? ভিয়েনা, অস্ট্রিয়া। ওকে, 2005 সালে IAEA ফর প্রমোটিং দ্য সেফ অ্যান্ড পিসফুল হ্যান্ডলিং অফ দ্য নিউক্লিয়ার weapon, nuclear energy all across the world, it was awarded the Nobel Peace Prize. Currently IAEA has 178 members and India is also the member of IAEA. Coming to the next, India is such a country which has huge power ডিমান্ড। সেই পাওয়ারের একটা অংশ নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রাম থেকে জেনারেট করার জন্য ইন্ডিয়া হ্যাজ অ্যাডপ্টেড এ 3 স্টেজ নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রাম। ওকে, প্রথমত এই যে এন্টায়ার যে ড্রাফটিং এবং তার যে ব্রেন চাইল্ড বিহাইন্ড দ্য ডেভেলপমেন্ট অফ দ্য নিউক্লিয়ার এনার্জি, দ্যাট ওয়াজ কি প্রথম যিনি পুট ফরওয়ার্ড করেন, হি ওয়াজ ডক্টর হোমি জি ভাভা। তাই হোমি জি ভাভাকে আমাদের বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম। সেই জায়গা থেকে দাঁড়িয়ে লং টার্ম সিকিউরিটি যে এনার্জি সিকিউরিটি, সেই জায়গায় দাঁড়িয়ে সাস্টেনেবল এনার্জি প্রোডাকশন কী করে নিউক্লিয়ার রিসোর্সেস থেকে করা যায় সেই বিষয়ে কিন্তু প্রথম সায়েন্টিফিক রিসার্চকে এগিয়ে নিয়ে গেছিলেন, ফর্মুলেট করেছিলেন ডক্টর হোমি ভাভা। নাও হোয়াট ওয়াজ দ্যাট অবজেক্টিভ? কি ইন্ডিয়ার যে ইউরেনিয়াম আছে that is very limited, অর্থাৎ ইউরেনিয়াম ইজ এ নিউক্লিয়ার
আমরা যদি বলি এলিমেন্ট, সেই জায়গায় দাঁড়িয়ে ইউরেনিয়ামকে র মেটেরিয়াল হিসাবে ইউজ করতে হয় টু জেনারেট দ্য নিউক্লিয়ার পাওয়ার। সেই জায়গায় দাঁড়িয়ে এফিসিয়েন্টলি এই ইউরেনিয়ামকে আমরা কিভাবে ইউজ করতে পারি এবং আমাদের ম্যাক্সিমাইজেশন করতে হবে থোরিয়ামের পোটেনশিয়াল যে আছে তার সেই জায়গাগুলো থেকে। এবং থোরিয়াম কিন্তু আমাদের অ্যাবান্ডেন্ট ফর্মে কান্ট্রিতে পাওয়া যায়। দেয়ারফর ইউরেনিয়ামকে প্রথম ইউজ করা, ইউরেনিয়ামকে আমাদের যে লিমিটেড সোর্স আছে তাকে এফিসিয়েন্টলি ইউজ করা এবং ম্যাক্সিমাইজ করা থোরিয়ামের ইউজকে, যেটা কিন্তু আমাদের কান্ট্রিতে অ্যাবান্ডেন্ট মানে অত্যন্ত বেশি পরিমাণে আছে। এইভাবে আমাদের নিউক্লিয়ার প্রোগ্রাম চালিত হয়। আমরা 3 স্টেজ নিউক্লিয়ার প্রোগ্রাম দেখার আগে দেখব আমাদের ইন্ডিয়াতে নিউক্লিয়ার উইপন নিয়ে দুটো প্রোগ্রাম এবং অপারেশন অলরেডি কন্ডাক্টেড হয়েছে এবং সাকসেসফুলি সেটাকে কন্ডাক্টেড হয়েছে। ইন্ডিয়ার প্রথম সাকসেসফুল যদি আমরা নিউক্লিয়ার টেস্ট মিশন দেখি, দ্যাট ওয়াজ স্মাইলিং বুদ্ধা। স্মাইলিং বুদ্ধা কোথায় এবং কোন ইয়ারে হয়েছিল? 1974-এ। তখন আমাদের কান্ট্রির প্রাইম মিনিস্টার ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজস্থানের পোখরানের কাছে কিন্তু এই স্মাইলিং বুদ্ধা টেস্ট করা হয় এবং সেইটার সাথে সাথে ইন্ডিয়া কিন্তু 6th নিউক্লিয়ার ক্যাপাবল নেশন হয় আফটার ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, ইউনাইটেড কিংডম, ফ্রান্স এবং চায়নার পর নিউক্লিয়ার কান্ট্রি হিসাবে নিউক্লিয়ার শক্তিধর কান্ট্রি হিসাবে স্মাইলিং বুদ্ধা অপারেশন করার পর ইন্ডিয়ার নাম কিন্তু এই লিস্টেও সামিল হয়। নেক্সট 1998-এ অপারেশন শক্তি, পোখরান যে ফার্স্ট ফেজ স্মাইলিং বুদ্ধা হিসাবে ক্যারিড আউট হয়েছিল সেটাই কিন্তু পোখরান 2-তে আবার ফর ফার্দার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নিউক্লিয়ার উইপন টেস্ট হয় উইথ দ্য নেম অফ অপারেশন শক্তি এবং সেইখানে থার্মো নিউক্লিয়ার বমকে কিন্তু টেস্ট ফায়ার করা হয়। নেক্সট আমরা যদি দেখি যে এই 3 স্টেজ অফ ডেভেলপমেন্ট, যেখানে আমাদের কি করতে হবে, ইউরেনিয়ামকে কিন্তু সাস্টেনেবল ইউজ করতে হবে এবং থোরিয়ামের পোটেনশিয়াল ইউজকে বাড়াতে হবে। প্রথমত যে স্টেজ 1 ছিল তার মেন এম কি ছিল? তার মেন এম ছিল কিন্তু ইলেকট্রিসিটি জেনারেট করা এবং প্রডিউস করা প্লুটোনিয়াম 239 অ্যাজ দ্য বাই প্রোডাক্ট। ঠিক, প্লুটোনিয়াম কি হবে? পরের স্টেজে কিন্তু রিসাইকেল হয়ে ইউজ হবে এবং নেক্সট স্টেজ অফ প্রোগ্রামে কিন্তু এই প্লুটোনিয়াম যে বাই প্রোডাক্ট সেটাকে ইউজ করা হবে। এই স্টেজ 1-এ ফুয়েল হিসাবে ইউরেনিয়ামকে ইউজ করা হবে, যেটার মাধ্যমে যেটা কিন্তু খুব একটা বেশি পরিমাণে আমাদের কান্ট্রিতে অ্যাভেলেবেল নেই এবং আমাদের অপটিমাম ইউজ করতে হবে। মডারেটর হিসাবে আমরা হেভি ওয়াটার বা D2O ইউজ করি। নিউক্লিয়ার রিয়াক্টর হিসাবে আমরা প্রেশারাইজড হেভি ওয়াটার রিয়াক্টর ইউজ করব। কারেন্টলি আমাদের ইন্ডিয়াতে এইরকম প্রেশারাইজড হেভি ওয়াটার রিয়াক্টর বেস্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট 18টা আছে। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে ইন্ডিয়ার প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোথায় স্ট্যাবলিশড হয়। নেক্সট স্টেজ 2-তে কি করা হবে? স্টেজ 2-তে অ্যাকচুয়ালি যে এই যে প্লুটোনিয়াম 239-কে বাই প্রোডাক্ট হিসাবে ফার্স্ট স্টেজ নিউক্লিয়ার প্রোগ্রামে ইউজ করা হয়েছিল সেটাকে এবার কনজিউম করা হবে অ্যাজ দ্য র মেটেরিয়াল ফর দ্য স্টেজ 2। সেই জায়গায় দাঁড়িয়ে ফার্স্ট ব্রিডার রিয়াক্টরকে ইউজ করা হবে এবং এখানে তাহলে নিউক্লিয়ার মেটেরিয়াল হিসাবে প্লুটোনিয়াম 239 এবং ইউরেনিয়াম 238-কে অপটিমাম পরিমাণে মিশিয়ে মিক্সড অক্সাইড হিসাবে ইউজ করা হবে। যে রিয়াক্টর সেটা হবে ফার্স্ট ব্রিডার রিয়াক্টর এবং আমাদের ইন্ডিয়াতে প্রোটোটাইপ হিসাবে ফার্স্ট ব্রিডার রিয়াক্টর তৈরি করা হয়েছে কালাপাক্কাম, তামিলনাড়ুতে। ওকে, নেক্সট এই রিয়াক্টরের কাজ কি হবে? এই রিয়াক্টরের কাজ হবে কনভার্ট করা ফার্টাইল ইউরেনিয়াম 238-কে প্লুটোনিয়াম 239-এ এবং এনহ্যান্স করা হবে নিউক্লিয়ার ফুয়েল সাইকেলকে। নেক্সট স্টেজ 3-তে কি হবে? স্টেজ 3 কিন্তু সোললি ফোকাস করবে থোরিয়াম 232-এর প্রতি এবং 232 থোরিয়ামকে ইউজ করে প্রডিউস করা হবে ইউরেনিয়াম 233 মিসাইল ফিসাইল মেটেরিয়াল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে 232 থোরিয়ামকে কিন্তু অপটিমাম ইউজ এখানে করা গেল এবং সেটা কিন্তু কনভার্ট করে দেওয়া হবে ইউরেনিয়াম 233-তে, যাতে কিন্তু আমরা একটা থোরিয়াম সাইকেল তৈরি করতে পারি এবং লং টার্ম একটা সলিউশন যেতে পারি নিউক্লিয়ার ফুয়েল নিডসের। অর্থাৎ এই জায়গায় তাহলে কি হলো? প্রথমত ইউরেনিয়াম 238 দিয়ে কাজ শুরু হলো। নেক্সট স্টেজে কি হবে? ইউরেনিয়ামের যে বাই প্রোডাক্ট হিসেবে আমরা প্লুটোনিয়াম পেলাম সেটাকে ইউজ করা হলো এবং থার্ড স্টেজে কিন্তু আমরা আস্তে আস্তে কি করব? থোরিয়ামের দিকে যাবো এবং থোরিয়ামের বাই প্রোডাক্ট হিসাবে আমরা এখানে কনভার্ট করে পাবো ইউরেনিয়াম 233, যেটাকে কিন্তু ফার্দার আবার ইউজ করা যাবে টু জেনারেট দ্য নিউক্লিয়ার পাওয়ার। সো দিস ইজ দ্য এন্টায়ার পোর্শন এবং এই জায়গায় এখনো রিসার্চ অনগোয়িং আছে যে কিভাবে এই সাইকেলটাকে আমরা ইন্ট্রোডিউস করতে পারি ইন প্র্যাকটিস এবং সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাডভান্সড হেভি ওয়াটার রিয়াক্টর কিন্তু তৈরি করার প্রয়োজনীয়তা আছে এই স্টেজে নিউক্লিয়ার পাওয়ার জেনারেশনকে নিয়ে যেতে হলে এবং সেটা আমাদের কান্ট্রিতে এখন অনগোয়িং আছে। সো দিস ইজ অল ফ্রম দ্য সাইড। নাও আমরা
পরের যে নিউজ পেপারটা সেটা একবার দেখে নেব। দেখো এখানে ডিজিসিএ অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কেন বিভিন্ন ধরনের যে এয়ার ফ্লাইট ক্র্যাশ হয়েছে এবং রিসেন্ট আহমেদাবাদের যে এয়ার ফ্লাইট ক্র্যাশ হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সিস্টেমেটিক কিছু ফেলিওরকে আইডেন্টিফাই করা গেছে এবং সেই জায়গায় অ্যাকশন নেওয়া হচ্ছে। নো নিড টু read the further details. Now, yesterday was celebrated all across the globe as an International Yoga Day এবং কততম যোগা সেলিব্রেট হয়েছে 11th যোগা সেলিব্রেট হয়েছে। ওকে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কিন্তু একটা স্পিচ দিয়েছেন রিলেটেড উইথ দ্য ইম্পর্টেন্স অফ দ্য যোগা। তিনি বলেছেন আমাদের এই যে দ্রুততর জীবন, ওয়ার্ল্ড ফাস্টার ওয়ার্ল্ড, সেই জায়গায় সামহাও সামটাইমস উই নিড টু টেক এ পজ বাটনকে আমাদের অন করতে হবে ফর দ্য নিড টু ব্রিথ, ব্যালেন্স অ্যান্ড বিকাম ওয়ার্ক এগেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য যোগা, সেটা হচ্ছে উই ক্যান চেঞ্জ আওয়ার লাইফস্টাইল, উই ক্যান মডিফাই আওয়ার লাইফস্টাইল অ্যান্ড দেয়ার ইজ এ নিড টু ইন্টিগ্রেট অল দ্য ইম্পর্টেন্স অফ দ্য যোগা ইন দ্য ফর্ম অফ দ্য পাবলিক পলিসি, যাতে কিন্তু আমাদের মধ্যে আরও অ্যাওয়ারনেস রাখে রিলেটেড উইথ দ্য যোগা। সো দিস ইজ দ্য নিউজ। নেক্সট ইজ দ্য অপারেশন সিন্ধু। আমরা অলরেডি দেখেছি অপারেশন সিন্ধু কি, ইট ইজ রিলেটেড উইথ দ্য ইভ্যাকুয়েশন অফ দ্য ফর ইন্ডিয়ান স্টুডেন্টস যারা কিন্তু ইরান এই সমস্ত জায়গায় পড়াশোনার জন্য গেছিলেন, কিন্তু তারা ফিরে আসতে চাইছেন এবং নট অনলি ইন্ডিয়া, অন্যান্য কান্ট্রিরও যারা সিটিজেন্স আছে, স্টুডেন্টস আছে, ফর এক্সাম্পল শ্রীলঙ্কা, নেপাল, তাদেরকেও কিন্তু সেফলি ব্যাক করিয়ে আনা হচ্ছে আন্ডার দ্য অপারেশন সিন্ধু। Now, moving to the next article, there is a news related with the Odisha. Odisha is currently suffering by হিউজ ফ্ল্যাশ ফ্লাড এবং সেই ফ্ল্যাশ ফ্লাডটা কিসের জন্য এসছে, ফর দ্য রিভার ওয়াটার, যেটা কিন্তু অ্যাসোসিয়েটেড উইথ দ্য সুবর্ণরেখা রিভার। অ্যাজ উই ক্যান সি নিয়ারলি 50,000 পিপলরা অ্যাফেক্টেড হয়েছে এই সুবর্ণরেখা নদীর ফ্লাডে। আমাদের এবার পড়তে হবে মেনলি যে সুবর্ণরেখা নদীটা কোথা দিয়ে অরিজিনেট হয়েছে, একবার আমরা দেখে নেব জাস্ট। দিস ইজ দ্য সুবর্ণরেখা নদী, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইস্ট ফ্লোয়িং রিভার, যেটা কিন্তু ঝাড়খণ্ড থেকে অরিজিনেট হয়েছে। ঝাড়খণ্ডের ছোটনাগপুর প্ল্যাটুর কাছে রাজমহল হিলি এরিয়া থেকে সুবর্ণরেখা নদী তৈরি হয় এবং সেটা ফাইনালি ঝাড়খণ্ড পেরিয়ে ওড়িশা এবং ওয়েস্ট বেঙ্গলের বর্ডার দিয়ে পাস করে এবং ফাইনালি এমটি করে তার ওয়াটার ইনটু দ্য বে অফ বেঙ্গল। অ্যাপ্রক্সিমেটলি ইট হ্যাজ দ্য লেন্থ অফ 395 কিলোমিটার অ্যান্ড ইট প্রোভাইডস হিউজ রোল in terms of supplying water for irrigation purpose and supporting the biodiversity. It has the scenic beauty and one of the important waterfalls, Hundru waterfalls, is located on the site of the Subarnarekha river. এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম। আমরা যদি নর্থ থেকে সাউথে নদীগুলোকে সাজাই তাহলে প্রথম আমরা পাবো ইস্ট ফ্লোয়িং নদী হিসাবে দামোদর, তারপর আমরা পাবো সুবর্ণরেখা, তারপর আমরা পাবো ব্রাহ্মণী, তারপর আমরা পাবো বৈতরণী, তারপর আমরা পাবো মহানদী। মহানদীর উপর ইম্পর্টেন্ট একটা রিজার্ভার আছে যেটার নাম হচ্ছে হীরাকুদ রিজার্ভার, ঠিক। এছাড়া আমরা যদি সুবর্ণরেখা নদী দেখি, হোয়াই দ্য নেম সুবর্ণ মিনস গোল্ড। একটা কথা অ্যাসোসিয়েটেড আছে উইথ দ্য রিভার, দ্যাট ইজ এখানে কিন্তু প্রচুর গোল্ড ডিপোজিট পাওয়া যেত ইন দ্য এনশিয়েন্ট টাইম এবং সেই জায়গা থেকে এর নাম হয়েছে স্ট্রিক অফ গোল্ড বা সুবর্ণ রেখা। ওকে, নাও মুভিং টু দ্য নেক্সট পোর্শন। এরপর আমরা দেখো দিস ইজ দ্য কন্টিনিউশন অফ দ্য নিউজ। 827 ইভাকুয়েট করা হয়েছে, আর আমরা ফার্দার পড়বো না। নেক্সট আমরা চলে যাব পরের নিউজে। দেখো, প্রায়োরিটি ইজ টু এনশিওর ফরেস্ট লিজ হোল্ডার গেটস এন্টাইটেলমেন্ট। হোয়াট ইজ রিটেন ইন দ্য নিউজ পেপার? অ্যাকচুয়ালি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের একটা পার্টিকুলার লক্ষ্যমাত্রা আছে কি, আমাদের এন্টায়ার কান্ট্রিকে নকশাল মুক্ত করার। অ্যান্ড দ্য নকশাল মুক্ত ভারত, দিস ইজ দ্য স্লোগান, যেখানের মাধ্যমে নকশাল এলিমিনেশন হবে বাই দ্য এন্ড অফ 2026। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ডিফারেন্ট সেভারেল জয়েন্ট সিকিউরিটি অপারেশন চালানো হয় বিভিন্ন নকশাল হিট এরিয়া, ফর এক্সাম্পল ছত্তিশগড়, বাস্টার ডিস্ট্রিক্ট, ওড়িশা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, এই সমস্ত জায়গায়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ফোরমোস্ট পলিসি প্রায়োরিটি কি আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, সেটা হচ্ছে ক্লিয়ার কোরিলেশন স্ট্যাবলিশ করা কি between the Forest Right Act enforcement এবং reduced নকশাল অ্যাক্টিভিটি। ফর এক্সাম্পল, নকশালসরা কি কাজ করে? অ্যাকচুয়ালি নকশালরা কিন্তু চায় যে আপরুটিং দ্য গভর্নমেন্ট হায়ারার্কি এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সোশ্যাল যে ইকুয়ালিটি ব্রিং করতে তারা চায়। সেই জায়গায় দাঁড়িয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলেছে নকশাল প্রোন এরিয়াতে গিয়ে নকশালসদের কিন্তু যে সমস্ত ভিলেজার্সদের কিন্তু ফরেস্ট রাইট অ্যাক্ট যেটা আমাদের কান্ট্রিতে আছে 2006, সেই অ্যাক্টের আন্ডারে কিন্তু জমি দান করা এবং সেই জমির এন্টাইটেলমেন্ট ট্রাইবাল এন্টিটিকে দেয়া। ট্রাইবাল যারা পপুলেশন আছে, শিডিউল ট্রাইবস আছে, ফরেস্ট ডুয়েলিং কমিউনিটি আছে যাদের বলে FDC, তাদেরকে এই ফরেস্ট রাইট দেয়া, সো দ্যাট দে ক্যান কাম টু দ্য মেন
ফ্রন্ট অফ দ্য সোসাইটি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যাতে নকশালসদের এলিমিনেট করা ইজিয়ার হয়। সো দেয়ার ইজ এ মেনশন অফ দিস পার্টিকুলার অ্যাক্ট, যেটা হচ্ছে ফরেস্ট রাইটস অ্যাক্ট, এবং তার প্রপার যদি ইমপ্লিমেন্ট হয় উই ক্যান সিওরলি সি দ্য রেজাল্ট ইন এ প্রপোর্শনাল রিডাকশন অফ দ্য নকশাল রিক্রুটমেন্ট, নকশাল অ্যাক্টিভিটি ইন দোজ এরিয়া। সেই জায়গায় দাঁড়িয়ে গ্রাম সভাগুলোকে রিজলভ করতে হবে, যে লোকাল ডিসপুট যেগুলো মায়োসদের সাথে আছে সেটাকে এলিমিনেট করা, এবং পজিটিভ ইম্প্যাক্ট যেটা ট্রাইবাল সেলফ গভর্নেন্স, ট্রাইবালদের এম্পাওয়ার করা, এবং সেটার মাধ্যমে আমরা এই যে কাউন্টার এক্সট্রিমিজম এইটাকে প্রমোট করতে পারি। নেক্সট আমরা চলে আসি পরবর্তীকালের নিউজ। পরের নিউজ যেটা হচ্ছে, দেখো ইউনাইটেড নেশন হেডকোয়ার্টার্স, সেই জায়গায় দাঁড়িয়ে ইন্টারন্যাশনাল ইয়োগা ডেকেও সেলিব্রেট করা হয়েছে। আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, নেক্সট নিউজ ইজ ওয়ান লাইনার হিসেবে কোয়েশ্চেন দিতে পারে, বা ডিটেলস হিসেবে আমরা এখান থেকে কিছু ফ্যাক্টস অ্যান্ড ফিগার দেখে নেব। প্রথমত, ইন্ডিয়া সেট টু ইন্টিগ্রেট রেয়ার ব্লাড ডোনার রেজিস্ট্রি উইথ দ্য রাক্ত কোর্স। এটা একটা পোর্টাল তৈরি করা হচ্ছে যেখানে রেয়ার যে সমস্ত ব্লাড ডোনার্স আছে তাদের রেজিস্ট্রি থাকবে। ফর এক্সাম্পল সামাও যারা নেগেটিভ ব্লাড গ্রুপ আছে, আমরা এখানে দেখে নেব রেয়ার ব্লাড গ্রুপ মানে কি, বোম্বে ব্লাড গ্রুপ, পি নাল বা RH নাল ব্লাড গ্রুপ। ফর এক্সাম্পল আই এম এ মানে হোল্ডার অফ এ রেয়ার ব্লাড গ্রুপ, মানে আমার A নেগেটিভ ব্লাড গ্রুপ। ওকে, তো এই যে ব্লাড গ্রুপগুলো দিস ইজ কনসিডার অ্যাজ দ্য রেয়ার ব্লাড গ্রুপ। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের যাদের ব্লাড গ্রুপ আছে, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, এনিওয়ান যারা এই ভিডিওটা দেখছো যাদের নেগেটিভ ব্লাড গ্রুপ আছে তারা কিন্তু এখানে মেনশন করতে পারো যে তাদের নেগেটিভ ব্লাড গ্রুপ আছে, বা দে আর দ্য হোল্ডার অফ দ্য বা ক্যারিয়ার অফ দ্য রেয়ার ব্লাড গ্রুপ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মানে ট্রাই করবে কোথাও কোনো জায়গায় কেউ যদি নেগেটিভ ব্লাড গ্রুপ না পায় সেই জায়গায় গিয়ে অবভিয়াসলি ব্লাড ডোনেশন করার এবং তাদেরকে বাঁচানোর চেষ্টা। তো আমিও এই নেগেটিভ ব্লাড গ্রুপ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যাদের কিন্তু ভেরি কসাস থাকবে, যারা নেগেটিভ ব্লাড গ্রুপ হোল্ডার থাকবে তাদের ইউ নিড টু বি ভেরি কসাস, বিকজ ইন কেস অফ এনি হ্যামারেজ ড্যামেজ, যেখানে কিন্তু তোমার ব্লাড দরকার হবে সেই জায়গায় কিন্তু ব্লাডের একটা ক্রাইসিস থাকতে পারে। সো একটু সাবধানে চলাফেরা করা, এবং তাদের কিন্তু মধ্যে একটা টেন্ডেন্সিও থাকে টু বি ভেরি অ্যানিমিক, এটাও আমরা আজকে ক্লাসে পড়বো, এবং সেই জায়গা থেকে বি ভেরি cautious about that. Now coming to the news, যেটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে এই ধরনের যে সমস্ত লাইফ টাইম বা মানে আমাদের যে লাইফ সেভিং যে সমস্ত ব্লাড গ্রুপ সেগুলোর পাশাপাশি রেয়ার যে সমস্ত ব্লাড গ্রুপ আছে যেগুলোকে সচরাচর খুঁজে পাওয়া যায় না, তাদের কিন্তু একটা রেজিস্ট্রেশন প্রসেস এবং রেজিস্ট্রি রাখা হবে, যাতে কিন্তু দরকারের সময় তাদের সাথে কন্ট্যাক্ট করা যায় এবং যে মানুষটি সেই রক্ত দরকার হচ্ছে তাকে যথাসময়ে সেই রক্তটি দেওয়া যায়। নেক্সট আমাদের এখান থেকে কিছু ইম্পর্টেন্ট টার্মস ইউজ করতে হবে, যেরকম হচ্ছে যেগুলো আলট্রা রেয়ার ব্লাড গ্রুপ টাইপস আছে। ফর এক্সাম্পল বোম্বে ব্লাড গ্রুপ, আমার এক্স্যাক্ট মনে পড়ছে না কোন ডেটে, বাট আমরা প্রায় 1-2 মাস আগে কিন্তু এই বোম্বে ব্লাড গ্রুপ নিয়ে আলোচনা করেছিলাম। পি নাল ব্লাড গ্রুপ অ্যান্ড আরেকটা কি, যাদের RH নাল ব্লাড গ্রুপ অর্থাৎ RH ফ্যাক্টর ব্লাডে নেই, তাদের কিন্তু সেফার যে ট্রান্সফিউশন দরকার হয়, ম্যাচিং দরকার হয়, অ্যাভেলেবিলিটি অফ দ্য পেশেন্ট, সেইখানে যেখানে প্রবলেম হয় সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কিন্তু প্রপার রেজিস্ট্রি থাকবে রাক্ত কোষে। নাও আমাদের ইন্ডিয়াতে কারেন্টলি 1.4 লাখ হিমোফিলিয়া যে পেশেন্ট আছে সেটা কিন্তু আমাদের ইন্ডিয়াকে মানে ফেলে দেয় সেকেন্ড হাইয়েস্ট গ্লোবাল অর্ডারে, যেখানে আফটার ব্রাজিল কিন্তু আমরা ওয়ান অফ দ্য রিয়ারেস্ট একটা জেনেটিক ডিসঅর্ডারের যে ডিজিজ হিমোফিলিয়া সেটাই কিন্তু ভুক্তভোগী রুগীদের আমরা দেখতে পাই। এবং আমরা এখানে কিন্তু কারেন্টলি আস্তে আস্তে হিমোফিলিয়া বা আরও ডেভেলপড অ্যাডভান্স টেকনোলজিতে যাচ্ছি উইথ রেসপেক্ট টু টেস্টিং দোজ কাইন্ড অফ ডিজিজ। অ্যানাদার ইজ দ্য সিকেল সেল অ্যানিমিয়া, এবং সেই জায়গাতেও কিন্তু আমাদের ইন্ডিয়াতে প্রচুর রোগ দেখা যায়। নেক্সট আমরা এবার দেখব যে হোয়াট ইজ দ্য সিকেল সেল ডিজিজ। সিকেল সেল ডিজিজ বা SCD, অ্যাকচুয়ালি তোমরা জাস্ট লুক অ্যাট দ্য পিকচার। দিস ইজ দ্য নর্মাল রেড ব্লাড সেল। আমাদের রক্তে বিভিন্ন ধরনের রক্তকণিকা থাকে, ফর এক্সাম্পল RBC, ফর এক্সাম্পল WBC, প্লেটলেটস, এগুলো থাকে। মেনলি RBC কি করে, RBC কিন্তু অক্সিজেনকে ট্রান্সপোর্ট করার কাজ করে। অক্সিজেন ট্রান্সপোর্ট করে কেন, RBCর যদি আমরা প্রাইম মেটেরিয়াল দেখি তাহলে RBCর মধ্যে থাকে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন কিন্তু
অক্সিজেনকে ওয়ান সেল থেকে আনাদার সেলে ক্যারি ফরওয়ার্ড করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেলের যে জীবন সেটা কিন্তু রক্ষা হয়। প্রথমত আরবিসি সেল এর যে সাইজ সেটা কিন্তু বা শেপ সেটা কিন্তু ডিস্ক শেপ, অর্থাৎ তোমরা যে সিডি বা ডিস্ক যেগুলো অনেক আগেকার দিনে গান চলতো, রেকর্ড হতো, সেই যে ডিস্ক শেপ সেটার মতো আরবিসি দেখতে। বাট সিকেল সেল এমন একটা প্রবলেম আমাদের শরীরে আনে বা এমন একটা ডিজিজ যেখানে কিন্তু আরবিসির শেপটাই চেঞ্জ হয়ে যায়। কীরকম? এই ধরনের ক্রিসেন্ট শেপ আরবিসি তৈরি হয়ে যায়। ফলত কি হয়, যখন এই ব্লাড ভেসেলের মধ্য দিয়ে ব্লাড যায় তখন কিন্তু অ্যাকচুয়ালি এই যে ডিস্ক শেপ, যে নর্মাল শেপড আরবিসি, তারা এমনভাবেই তৈরি হয়, দে আর ভেরি মোবাইল, দে আর ভেরি ফ্লেক্সিবল, তারা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে ইজিলি পাস আউট করে যেতে পারে। বাট এই যে শেপটা ক্রিসেন্ট শেপ, ডিফেক্টিভ হিমোগ্লোবিন কিন্তু একটা জায়গায় গিয়ে আটকে যায়, ক্লকড হয়ে যায় এবং সেই জায়গায় দাঁড়িয়ে ব্লাড ফ্লো কিন্তু ব্লক হয়ে যায়। ফলত কি হয়, বিভিন্ন কোষের মধ্যে অক্সিজেন সাপ্লাই কম যায় এবং অনেক সময় দেখা যায় সিকেল সেলের জন্য অক্সিজেন ডেলিভারি টিস্যুতে যায় না, সেল ডিস্ট্রাকশন হতে শুরু করে, অ্যান্ড দিস ইজ দ্য প্রবলেম অ্যাসোসিয়েটেড উইথ দ্য সিকেল সেল ডিজিজ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে হিউজ পেন হয়, ইসচেমিয়া হতে পারে, মানে আমাদের হিউজ পেন, বডি মাসেল আটকে যায়, অ্যানিমিয়া হতে পারে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেহেতু সেলগুলো অ্যাকচুয়ালি ইনবর্ন কিছুটা উইক প্রকৃতির হয়, সেই ব্যক্তি যারা সিকেল সেল দ্বারা অ্যাফেক্টেড তারা দে আর ভেরি সাসেপ্টেবল টু দ্য ইনফেকশনস। আমরা যদি দেখি অ্যাকচুয়ালি ক্রোমোজোম 1-এ যদি আমরা দুটো কপি দেখি, সেখানে মিউটেটেড হিমোগ্লোবিন সাব ইউনিট বিটা জিনে একটা প্রবলেম হলেও এই ধরনের সিকেল সেল ডিজিজ দেখতে পারে। নেক্সট, এইটার পর আমরা চলে আসবো অ্যানাদার ডিজিজ, দ্যাট ইজ দ্য হিমোফিলিয়া, অ্যান্ড ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট পপুলেশন ইন্ডিয়াতে আছে হু আর সাফারিং ফ্রম দ্য ডিজিজ অফ হিমোফিলিয়া। হিমোফিলিয়ার জন্য আমাদের বুঝতে হবে ইট ইজ এ ক্রোমোজোমাল বা আমাদের যদি জেনেটিক ডিসঅর্ডারের ফলে হিমোফিলিয়া হয়। প্রথমত আমাদের যে হিউম্যান বডি তার মধ্যে যে আমাদের যে জেনেটিক মেটেরিয়াল হিসাবে থাকে ক্রোমোজোম, প্রত্যেকটা হিউম্যান বডিতে 23 পেয়ার্স অফ ক্রোমোজোম থাকে। বাট 23 পেয়ার্সের মধ্যে অ্যাকচুয়ালি 22 পেয়ার্স কিন্তু ক্রোমোজোমাল যে পেয়ার তাদের বলা হয় সোমাটিক ক্রোমোজোম, এবং সেটা কিন্তু জেনারেলি অটোজোমস এদেরকেও বলা হয়। এদের কিন্তু পার্টিকুলার প্রত্যেকটা হিউম্যান বডি মেনলি সেক্সুয়াল যে ওরিয়েন্টেশন মেল বা ফিমেল তাদের মধ্যে সেম প্যাটার্নের এই 22টা ক্রোমোজোম থাকে। বাট ওয়ান ক্রোমোজোম অ্যাকচুয়ালি কল্ড অ্যাজ দ্য সেক্সুয়াল ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম, কারণ তারা ডিটারমাইন করে যে জেন্ডার কি হবে পার্টিকুলার ওই পার্সনের, ওয়েদার তিনি ছেলে হিসেবে জন্মগ্রহণ করবেন না তিনি মেয়ে হিসেবে জন্মগ্রহণ করবেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সেক্স ক্রোমোজোম কিন্তু একটা পেয়ার থাকে, হয় সেটা এক্স এক্স হয় অথবা এক্স ওয়াই হয়। সো এই হচ্ছে আমাদের ক্রোমোজোমের বেসিক নলেজ। নেক্সট, এই যে ক্রোমোজোম, এই জায়গায় যদি একটা জায়গায় রিসেসিভ ক্রোমোজোম হয়, মিনস টাইপিক্যালি এটা ইনহেরিট হয় বাবা বা মায়ের ক্রোমোজোম থেকে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি দেখা যায় এক্স লিঙ্ক রিসেসিভ ম্যানারে এই হিমোফিলিয়া একটা ডিসঅর্ডার আসতে পারে, এবং এখানে মেনলি অ্যাফেক্ট হয় এখানে মেল, ওয়াইল ফিমেলস ক্যান বি দ্য ক্যারিয়ার, অর্থাৎ ক্যারিয়ার্স হিসাবে ফিমেলরা থাকে বা ফিমেলদের মধ্যে হিমোফিলিয়া ডমিনেট করে না। এই জায়গাটা এটা আমাদের বায়োলজির পোর্শন, যেটা ডমিনেট করে প্রচ্ছন্ন জিন বা যেটা হচ্ছে প্রকোষ্ঠ জিন, ঠিক। তাহলে হিমোফিলিয়া হচ্ছে একটা জেনেটিক ব্লিডিং ডিসঅর্ডার। মেনলি যদি কোনো জায়গায় এক্স লিঙ্ক ক্রোমোজোমে কোনো ডিস্টারবেন্সের মাধ্যমে কোনো বডিতে বা কোনো হিউম্যান বডিতে হিমোফিলিয়া দেখা যায়, তাহলে কিন্তু দেখা যায় ইনএবিলিটি টু ক্লট। অ্যাকচুয়ালি কোনো হেলদি সেল যদি কেটে যায়, তোমার হাত যদি কেটে যায়, তাহলে প্রথমত কি হয়, ফার্স্ট ফেজে হাত থেকে রক্ত বেরোবে, হেমারেজ হবে। হেমারেজ মানে কি, রক্ত বেরোনো। বাট আফটার সার্টেন টাইম এখানে কিন্তু সেল ফর্মেশন হয়ে যায় এবং সেই জায়গাটা রিপেয়ার হয়, অ্যান্ড দ্য রিপেয়ারিং প্রসেস ইজ ভেরি কুইক। ফলে এখানে ক্লটিং হয়ে যায় এবং ব্লাড আর বেরোয় না। দিস ইজ দ্য সিমটম অফ দ্য হেলদি বডি। বাট ইন দ্য হিমোফিলিয়া যদি একবার কোনো জায়গায় কেটে যায়, কন্টিনিউয়াস সেই জায়গা থেকে দীর্ঘক্ষণ ধরে কিন্তু ব্লাড বেরোতে থাকে এবং ব্লাড ক্লটিং হয় না, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে হিউজ রিস্ক অফ ব্লিডিং থাকে জয়েন্টস থেকে, ব্রেন থেকে। স্লাইট যদি কোথাও কেটে যায়, ব্রেন হেমারেজ হয়ে যায়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু মাইনর ইস্যুটাকে একটা মেজর ইনজুরি ফর্মে কিন্তু বেরিয়ে আসতে পারে। এছাড়া ইজি ব্রুসিং মানে দাগ মার্ক, রক্তের ক্লট হয়ে যাওয়া এক একটা জায়গায়, সেই প্রবলেমটা কিন্তু হতে থাকে ইন দ্য কেস অফ হিমোফিলিয়া। Next, with this, we will conclude our discussion. Thank you for your time. Have a nice day. Bye.
হ্যাঁ, আমরা এই জায়গাটা কমপ্লিট করলাম। নেক্সট আমরা কালকেই পড়েছি মিটি অর্গানাইজেশন 6 ফার্মার সেফটি জোন অ্যারাউন্ড ইম্ফল ভ্যালি, এটা আর পড়বো না। এফএটিএফ আমরা রিসেন্টলি পড়েছি, কভার আপ করেছি, এটা তোমরা রিভিশন দেবে, তোমরা আমায় কমেন্ট সেকশনে জানাবে এফএটিএফ এর হেডকোয়ার্টার কোথায় এবং এফএটিএফ এর গ্রে লিস্ট এর পাশাপাশি ব্ল্যাক লিস্ট আছে, এই ব্ল্যাক লিস্টে কোন কোন কান্ট্রি আছে। নেক্সট আমরা পরের নিউজে চলে যাব এবং দ্য পরের নিউজ ইজ দ্য লাস্ট নিউজ দ্যাট ইজ রিলেটেড উইথ দ্য ডিএনএ অ্যানালিসিস। তার আগে আমরা একবার ছোট্ট করে একটা জিনিস পড়বো, হাউ উইল ইসরায়েল অ্যান্ড ইরান কনফ্লিক্ট ইম্প্যাক্ট ইন্ডিয়া। এটা আমরা পড়বো না, আমরা অনেক দিন ধরে এই নিউজটাকে ট্র্যাক করেছি। জাস্ট আমরা বলবো তোমাদের যদি 4-3টে পয়েন্ট, ধরো সাপোজ কেউ ইন্টারভিউ দিচ্ছ বা কোনো ডেসক্রিপটিভ রাইটিং দিয়েছে, তোমাদের ইসরায়েল এবং ইরানের ইম্প্যাক্ট ইন্ডিয়াকে জিজ্ঞাসা করা হচ্ছে, প্রথমত কি বলবে? প্রথমত তোমরা জাস্ট ভাবো ইট ইজ এ জিওপলিটিক্যাল প্রবলেম, মানে শুধুমাত্র এটা এই কান্ট্রি দুটোর ইন্টারনাল প্রবলেম না, যখনই কোথাও ওয়ার হয় সেই জায়গাটায় কি হয়, তার কিন্তু একটা জিওপলিটিক্যাল সিগনিফিকেন্স থাকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বড় বড় যে সমস্ত ইকোনমিক পাওয়ার আছে লাইক ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এছাড়া আদার অর্গানাইজেশনস লাইক ব্রিক্স, এসিও, সার্ক, G7, তাদের কিন্তু ইন্ডিভিজুয়াল এক একটা করে ওপিনিয়ন থাকে রিগার্ডিং দ্য ইরান অ্যান্ড ইসরায়েলের ফেভারে বা ডিসফেভারে। সেই জায়গায় দাঁড়িয়ে যে কোনো ডিসিশন ইন্ডিয়া যেটা নেবে সেটার সাথে কিন্তু সেটা শুধুমাত্র ইরান বা ইসরায়েলকে ইম্প্যাক্ট করবে তা না, এটা ইন্ডিয়ার এন্টায়ার যে জিওপলিটিক্যাল রিলেশন উইথ রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড সেটাকেও কিন্তু সিগনিফাই করবে। অ্যান্ড অলসো ইভেনচুয়ালি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে ইন্ডিয়ার যে স্ট্যান্ড হবে সেটা কিন্তু রিফ্লেক্টেড হবে ইন দ্য ইন্ডিয়ার ফিউচার ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড। ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার। সেকেন্ড পয়েন্ট কি, আমরা দেখলাম ইরানের সঙ্গে বা ইসরায়েলের সাথে ইন্ডিয়ার একটা সফট পাওয়ার রিলেশন আছে। কি, প্রথমত ইসরায়েল থেকে ইন্ডিয়া কিন্তু হিউজ ডিফেন্স উইপেন কিন্তু কালেক্ট করে, তাহলে সেই জায়গায় একটা হল্ট আসবে। সেকেন্ড, ইরান ইসরায়েলের বিভিন্ন ইউনিভার্সিটিতে, ওয়ার্ল্ড লেভেল ইউনিভার্সিটিতে প্রচুর ইন্ডিয়ান স্টুডেন্টসরা পড়াশোনা করে, সেটা ইম্প্যাক্ট হবে। থার্ড কি, যে সমস্ত ওয়ার্কিং পপুলেশন ইন্ডিয়ার ইসরায়েল বা ইরান বা সারাউন্ডিং মিডল ইস্টে থাকে লাইক সৌদি আরব, ইরান, কুয়েত, এগুলো কি অয়েল রিচ কোম্পানি বা এখানে বিভিন্ন ধরনের অয়েল কোম্পানি আছে যেখানে কিন্তু অনেক ইন্ডিয়ানরা সেখানে চাকরি করে এবং সেই জায়গা থেকে কি হয়, হিউজ যে রেমিটেন্স ইন্ডিয়া গেন করে। রেমিটেন্স মানে কি, সেইখানে লোকরা, ভারতীয় যে ফ্যামিলি সেখানে টাকা পাঠায়, দ্যাট ইজ রেমিটেন্স। তাহলে সেই রেমিটেন্স কিন্তু ডেফিনেটলি কমে যাবে। তো দিস ইজ অ্যানাদার প্রবলেম। অ্যান্ড দ্য থার্ড প্রবলেম কি, অয়েল। অয়েল কি, অয়েল কিন্তু ইন্ডিয়া কিন্তু ডিরেক্টলি ইরান এবং ইসরায়েল থেকে কানেক্ট করে না বা ইম্পোর্ট করে না, বাট ইন্ডিয়া ইজ ডিপেন্ড করে 80% ক্রুড অয়েল কিন্তু ইন্ডিয়ার কোথা থেকে আসে, সৌদি আরব, কুয়েত, ওমান, এই জায়গা থেকে আসে। এবং এই জায়গায় কি আছে, স্ট্রেট অফ হারমুজ। স্ট্রেট অফ হারমুজ কিন্তু আমরা অনেক দিন ধরে পড়েছি, স্ট্রেট অফ হারমুজ এমন একটা প্যাসেজ যেটা কিন্তু ডিরেক্টলি পাস হয় ইরানের দিক থেকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে স্ট্রেট অফ হারমুজে এনি যদি ডিস্টারবেন্স হয়, এনি ডিসরাপশন হয়, সেটা কিন্তু ডিরেক্টলি ইন্ডিয়ার অয়েল ইম্পোর্টকে অ্যাফেক্ট করবে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা আরও একটা যদি প্রজেক্ট দেখতে পারি, 5 নম্বর পয়েন্টও আমরা যদি দেখতে পারি, দিস ইজ দ্য চাবাহার পোর্ট লোকেটেড ইন দ্য ভিসিনিটি অফ দ্য ইরান। সেখানে ইন্ডিয়া কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট করে রেখেছে। এছাড়া উই হ্যাভ অলসো ইন্টারন্যাশনাল করিডোর লাইক ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর, যেটা ট্রেড এবং কানেক্টিভিটি উইথ আফগানিস্তান এবং সেন্ট্রাল এশিয়া এবং সেখান থেকে ইউরেশিয়াকে কানেক্ট করে এবং সেই পুরো জায়গাটা কিন্তু আনসার্টেনটির দিকে চলে যাবে। তাহলে দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস। 1, 2, 3, 4, 5 এভাবে তোমরা মনে রাখতে পারো এবং তোমাদের নিজেদের মেমোরিতে স্টোর করতে পারো। মুভিং টু দ্য নেক্সট পোর্শন, দ্যাট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ইন দ্য ডিএনএ অ্যানালিসিস। আমরা রিসেন্টলি বারবার দেখছি এবং কালকেও আমরা বললাম যে ওয়ান ডে উইল ডেফিনেটলি স্টাডি দ্য প্রসেস অফ ডিএনএ অ্যানালিসিস। এই প্রসেসটাকে আরও একটা নাম দিয়ে জানা যায় যে ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং। এটা কি, ঠিক এই যে প্রসেস দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন, ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং এবং ডিএনএ অ্যানালিসিস বডি আইডেন্টিফাইয়ের জন্য কিন্তু আমরা ইউজ করি। সেই জায়গায় দাঁড়িয়ে ডিএনএর ফুল ফর্ম কি, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এইটা আমাদের রিসেন্টলি যে এয়ার ইন্ডিয়া ফ্লাইটে মারা গেলেন তাদের বডি আইডেন্টিফাই এবং সেফলি তাদেরকে ফ্যামিলির কাছে তুলে দেওয়ার যে প্রচেষ্টা, সেখানেই কিন্তু এই ডিএনএ অ্যানালিসিস নিউজে আসে। নেক্সট